যে 15 মার্চের পরে হয়তো আপনার আমেরিকান ম্যারিনরা আমাদের এখানে মোতায়েন হবে, এবং এর পাশাপাশি ভারতীয় মিত্ররাও যদি এই ক্রাইসিসে তাদের উপস্থিতি জানান দেয়, তাহলে পুরো পরিবেশটি হয়ে উঠতে পারে অসহনীয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অব্যবস্থা ছিল, সমাজে অনেক বিষয় ছিল যেগুলো আওয়ামী লীগ প্রপারলি অ্যাড্রেস করেনি, এটা আমি অস্বীকার করব না, কিন্তু এটার যে পরিণাম আজকে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এটা কেউ আনেনি। এটার জন্য সম্পূর্ণরূপে দুইজন মানুষ দায়ী। একজন মানুষ হচ্ছেন ডক্টর ইউনূস, আরেকজন মানুষ হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। এই দুইজন মানুষকে যদি আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের ক্ষমতা থেকে নির্বাসন দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের সমস্যা সমাধান হতে বেশি সময় লাগবে না। নারীর এরকম হাত পা বাঁধা ধর্ষিত লাশ, মস্তকবিহীন লাশ, এটা কি বাংলাদেশ? এরকম পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করিনি। ৭১ মুক্তিযুদ্ধের সময় আমরা শৈশবে ছিলাম, কিন্তু তখনও এই রকমের অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল না। সবার মধ্যে একটা সহমর্মিতার বোধ ছিল। পাক হানাদার বাহিনী তাদের মতো করে অ্যাট্রোসিটি করেছে, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, বৃহত্তর জনগোষ্ঠী, তারা কিন্তু একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। 1971 সালেও এমন দেখা যায়নি, শুধু পাকিস্তানি হানাদাররা করছিল, কিন্তু দেশের মানুষ একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তো স্যার, এখনো যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো কিন্তু পাকিস্তান হানাদারদের উত্তরসূরিরাই করছে স্যার। কারণ আমরা বিশ্বাস করি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ৭১ বিশ্বাস করে, তারা কিন্তু আজ খুব কোণঠাসা অবস্থায় আছে। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনারা কিভাবে বাংলাদেশে বসবাস করছেন আগে বলেন তো আমাকে? কোন সুস্থ মানুষের পক্ষে বসবাস করা সম্ভব এখানে? দেখুন, বাংলাদেশে যে কত বছর আমরা অতিক্রান্ত করেছি এ পর্যন্ত, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অনিরাপদ সময় আমরা এখন অতিক্রম করছি। আপনার মিস গভর্নেন্স চূড়ান্ত পর্যায়ে পর্যবসিত হয়েছে, আর এক ধরনের সেলফ কনগ্রাচুলেটরি সংস্কৃতি উত্থান ঘটেছে। সেই নিয়ামত হোসেন পাউরির মতো নিজে আরে ভালো বলে ভালোই হয়, বেলা গেল সন্ধ্যা হলো ঘরে ফিরে যাই রে, আমার মতো ভালো মানুষ দুনিয়াতে নাই রে। বাহ বাহ বাহ, সবাই বলবে ওই যে রাজা যত কহেন পারিষদ কহেন তত বেশি, সবাই তত ঢোল বাজাতে থাকবে। একদম উপযুক্ত উদাহরণ দিয়েছেন সেনাপ্রধান। এরই মধ্যে হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন, তিনি বলেছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। তিনি যদিও এখন দেশে নাই, নানান রকম গুজব গুঞ্জন জল্পনা কল্পনা চলছে। এরই মধ্যে আগামী 13 তারিখ ভারতে যাচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুতরাং কি হতে যাচ্ছে আগামী দিনগুলোকে নিয়ে অনেক রকম কথাবার্তা আমরা শুনতেও পাচ্ছি। আমাদেরকে যদি আপনি কিছু জানাতেন, আপনার কাছে কোনো তথ্য যদি থাকে। ধন্যবাদ। আমাদের মাননীয় সেনাপ্রধান জিয়াউল ওয়াকারুজ্জামান, তার আগমন ঘটেছে ঢাকায় আজকে ইফতারের প্রারম্ভে বিকেল 5টার দিকে। সুতরাং এই জল্পনা কল্পনা অবসান ঘটেছে, কারণ অনেকেই আশঙ্কা করছিলেন তিনি হয়তো ফিরবেন না হবে, অথবা তার ইস্তফার ব্যবস্থা করা হবে ইত্যাদি। এমনটি ঘটেছিল পাকিস্তানে পারভেজ মোশাররফের সময়। তিনি বিদেশে ছিলেন, ফেরার সময় করাচিতে যখন আকাশে, সেই সময় বলা হয়েছিল তার বিমান নামতে দেওয়া হবে না। সেই সময় তার অনুগত যারা, তারা একটা কুদিতে স্টেজ করেছিলেন, পাকিস্তানের ইতিহাস পাল্টে গিয়েছিল। অনেকে আশঙ্কা করছিলেন এই রকমের কিছু একটা হয় কিনা। তো যাই হোক, সেটি হয়নি। এবং আপনি ট্রাম্প মোদি মহোদয়ের যে বৈঠকের কথা বললেন, তিনি 13 তারিখে রাতে এসে দিল্লিতে উপনীত হবেন, এবং 14 তারিখে স্যার ট্রাম্প মোদির বৈঠকে যাওয়ার আগে এই যে সেনাপ্রধান, আপনি কি সেনাপ্রধান যে আজকে আসলেন, আপনি একদম সুনির্দিষ্ট করে বলেছেন যে ইফতারে ছিলেন কোথাও, শুনতে পাচ্ছি উত্তর পাড়ায় যা হয় আর কি, হ্যাঁ, নানান রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আমাদেরকে যদি একটু আশ্বস্ত করতেন যে বড় কোনো অঘটন ঘটবে না, কিংবা দেশে এখন যা ঘটছে
এগুলা কমবে, থামবে, একটা সুস্থ দিকে আগাবে, এরকম কোন পূর্বাভাস এই এখন যে অবস্থাটি আগেও সবসময় মনে হয়েছে যে সারা দেশে আমাদের যে সেনানিবাসগুলো আছে সেগুলো এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেনানিবাসের সব পরিবেশ সুশৃঙ্খল, সেনানিবাসে থেকে বেরোলেই বিশৃঙ্খল একটি অবস্থায় আমরা উপনীত হই, পর্যবসিত হই, এমন একটা সর্ট অফ পথ পরিক্রমায়, যা আসলে আমাদেরকে ব্যথিত করে। এখন ধরুন যে চালক ক্যান্টনমেন্টের মধ্যে গাড়ি চালানোর সময় রীতিনীতি নিয়ম মেনে চলেন, তিনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পরে বেপরোয়া হয়ে যান, এমনটি আপনার সরকারের বিশেষে আমরা প্রত্যক্ষ করেছি। এখন আপনার যে পরিস্থিতি পরিবেশ সেটি এমন যে আপনার সেনা ছাউনি বাদে বাকি যে কোনো আপনার পাড়ায় মহল্লায় মব জাস্টিস ইজ ফ্যাক্ট অফ লাইফ। কদিন আগে আপনার অভিজাত গুলশান এলাকায় আমরা দেখলাম যে প্রয়াত আপনার ইস্তিমাম মহোদয়ের পুত্রর বাসস্থান সন্দেহে মব ঢুকে পড়লো। পরে জানা গেল যে এটি তার প্রাক্তন স্ত্রীর বাসভবন। এখন সমস্ত জিনিস জি, এবং সমস্ত জিনিসপত্র উলট পালট করে দিয়ে তারা কিছুই যখন খুঁজে পেলেন না, তখন বিফল মনোরথ হয়ে চলে গেলেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম বর্দি পরা বেসামরিক বাহিনীর লোকজন, সামরিক বাহিনীর লোকজন তারা আসলেন। দ্যাট ওয়াজ লেট। এবং যা ঘটবার তাকে না এসছেন তো ট্রেসপাসিং এর যে ব্যাপারটি আছে, ট্রেসপাস করেছে বেসিক্যালি আনরুলি লোকজন, এবং পরে সরকার দায় সেরেছে তাদের মধ্য থেকে 3 জনকে গ্রেফতার করে। কিন্তু ঘটনা যা ঘটার ঘটেই গেল। এখন আপনি যাতে ভবিষ্যতে কখনো প্রশ্ন তুলতে না পারেন যে আইনের শাসন আছে কি নেই, সেই জন্য এই গ্রেফতার কাণ্ডটি হয়তো ঘটেছে, এমনটি কেউ কেউ হয়তো বিশ্লেষণ করবে। কিন্তু পুরো বিষয়টি ন্যাক্কারজনক, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে হলে ভেতরে কেউ যদি আপনার অস্ত্র নিয়ে বসে থাকতেন, তার অধিকার থাকতো গুলি করে যে কাউকে রাইট, মানে ট্রাসপাসিং। বাংলাদেশেও কিন্তু আইন আছে, যদি কেউ গুলি করে দিত এটার কোনো বিচার নাই, কারণ বাংলাদেশের পেনাল কোডে আছে যে সম্পদ এবং যদি তার জীবন যদি নাশের হুমকি আসে সে গুলি করে তাকে বাঁচাইতে পারবে। রিজনেবল ফোর্স শুধু এটা দেখাইতে হবে। যখন আমাকে হত্যা করতে আসছে, গুলি করা ছাড়া এর সাথে আর রিজনেবল ফোর্স আমার কি হইতে পারে? না না না, ট্রেসপাসিং যেটা সেটা হচ্ছে আমার মনে স্যার ব্যাখ্যা করেছেন। তারপরে আমি একটু বলি যে আপনি হত্যা করার উদ্দেশ্যে আসছেন কি আসেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি আমার সীমানায় অনুপ্রবেশ করেছেন আমার অনুমতি ছাড়া, আপনি সেটা করতে পারেন না। আই ক্যান শুট ইউ। দিস ইজ দ্য কনসেপ্ট। রাইট, and that is the justification for gun lobby in the United States of America. জি, এখন আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে লাঞ্ছিত করলো, হেনস্থা করলো, এবং এই পরহেজগার তৌহিদি জনতা, হ্যাঁ, মানে আমি বুঝে পাই না, তাকে আবার সবাই মিলে ছাড়িয়েও নিয়ে আসলো। এটা কিসের দেশ? তাদের পক্ষ থেকে বলা হয়েছে যত রাতই হোক, প্রয়োজনে পরের দিন হয়ে যাবে, কিন্তু তারা কোনো অবস্থায় তাদের অবস্থান ত্যাগ করবেন না। এবং সেসব দিয়ে আপনার সেখানে কর্তব্যরত ব্যক্তিবর্গ যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, তাদের কিন্তু হার মানতেই হয়েছে। এই আরেক মেয়ে ধূমপান করেছে, এই নিয়ে হুলস্থুল কাণ্ড করে তাদের আবার মুচলেকা দিয়ে আসতে হলো। আপনি শুধু এরকম হার মানতেই থাকবেন পরিস্থিতির কারণে? আপনার দরকারটা কি তাহলে? Why you are still here? এখন মূল বিষয় যেটি, সেটি হচ্ছে স্যানিটি বোধহয় লোপ পেয়েছে আমাদের, এবং সে কারণেই আমরা হয়তো নিজেদের প্রশংসায় নিজেরা মাতোয়ারা, অথবা আয়নায় চেহারা দেখতে নারাজ। নারীর এরকম হাত পা বাঁধা ধর্ষিত লাশ, মস্তকবিহীন লাশ, এটা কি বাংলাদেশ?
আপনার কি মনে একাত্তরে করেন? এরকম পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করিনি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমরা শৈশবে ছিলাম, কিন্তু তখনও এই রকমের অরাজক পরিস্থিতি বিরাজমান ছিল না। সবার মধ্যে একটা সহমর্মিতার বোধ ছিল। পাক হানাদার বাহিনী তাদের মতো করে অ্যাট্রোসিটি করেছে, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, বৃহত্তর জনগোষ্ঠী, তারা কিন্তু একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। মনিরুল ইসলাম, আপনিও বিদেশে আছেন, আমিও বিদেশে আছি। আমি আমি খুব অস্থির বোধ করছি। আপনার কি অবস্থা আমি জানি না। যারা যারা লুটপাট করে, যারা চোর, যারা দুর্নীতি করে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? না, আপনাকে একটা জিনিস বলি, চুরি কিন্তু সৌদি আরবও হয়, যে দেশে চুরি করলে হাত কাটার নিয়ম আছে। ভাই যে জাতিকে দেশে করার চেষ্টা করেন না, ভালো না, লাগে না। আমি সেটা বলছি না, আমি যেটা বলছি, আপনি চোরদেরকে নিয়ে আলোচনা, সেটা তো একটা বিষয় আপনি করতে পারেন, কিন্তু আজকে তো চুরি না, আজকে তো ডাকাতি। আপনি যখন মনে করেন যে ডাকাতি হয়, তখন মানুষ চুরির কথা ভুলে যায়। দেখেন, শেখ হাসিনার 17 বছর ক্ষমতায় ছিল, গণতন্ত্র ঠিক ভালো পর্যায়ে ছিল, এটা আমরা রাজনীতি করলেও কোনোদিন বলিনি, আজকেও বলি না। অনেক এনামলি ছিল, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নানান জায়গায় অনেক লেকুনা ছিল, অনেক বিষয় ছিল যেটা ডেভেলপমেন্ট করা উচিত ছিল, সেটাও ডেভেলপ হয়নি। কিন্তু আজকে যেটা হচ্ছে, সেটা কিন্তু কোন সিস্টেমের মধ্যে আসে না। ডক্টর ইউনূস আজন্মকালের লালিত, তার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, তিনি আকাশ ছুঁয়ে দেখবেন। এই আকাশ ছুঁয়ে দেখতে গিয়ে কারো মাথায় যদি বাড়ি দিতে হয়, তাও তিনি দিবেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অব্যবস্থা ছিল, সমাজে অনেক বিষয় ছিল যেগুলো আওয়ামী লীগ প্রপারলি অ্যাড্রেস করেনি, এটা আমি অস্বীকার করব না। কিন্তু এটার যে পরিণাম আজকে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এটা কেউ আনেনি। এটার জন্য সম্পূর্ণরূপে দুইজন মানুষ দায়ী। একজন মানুষ হচ্ছেন ডক্টর ইউনূস, আরেকজন মানুষ হচ্ছেন ডক্টর আসিফ নজরুল। এই দুইজন মানুষকে যদি আমরা বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের ক্ষমতা থেকে নির্বাসন দিতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের সমস্যা সমাধান হতে বেশি সময় লাগবে না। 1971 সালে এমন দেখা যায়নি, শুধু পাকিস্তানি হানাদাররা করছিল, কিন্তু দেশের মানুষ একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তো স্যার, এখনো যে ঘটনাগুলো হচ্ছে, এগুলোও কিন্তু পাকিস্তান হানাদারদের উত্তরসূরিরাই করছে স্যার। কারণ আমরা বিশ্বাস করি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, 71 বিশ্বাস করে, তারা কিন্তু আজ খুব কোণঠাসা অবস্থায় আছে। এই ঘটনাগুলো যারা করছে, তাদের পূর্বপুরুষরা সবাই রাজাকার ছিল, আলবদর ছিল, তারা সংখ্যা এখন বাড়ছে, এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাথে কনফ্রন্টেশনে গিয়ে নতুন আরেকটা শ্রেণী তৈরি হয়েছে, যেটা পাকিস্তানমুখী, অর্থাৎ যারা পশ্চিম পাকিস্তানমুখী, সেই মানুষগুলা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর যে স্বপ্ন ছিল, এবং সেই রকমের একটা অদ্ভুত উটের পিঠে আমাদেরকে চড়িয়ে দিয়েছে। আক্রমণকারী হচ্ছে গিয়ে ছাত্ররা, আর হচ্ছে গিয়ে আক্রান্ত বা ভিকটিম হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট। এই এই মানে এই রাজনীতি কতদিন আর চলবে? ধরুন, আপনার অব্যবস্থাকে প্রাচীন যুগে মৎস্যন্যায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এখন সেটির অবসান কিন্তু ঘটেছিল একটি সৎ ব্যবস্থার উদ্ভাবনের মধ্য দিয়ে। গোপালকে নির্বাচিত করা হয়েছিল আপনার সমর্থন নিয়ে, এবং তারপর বাঙালির সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই পাল আমলে। এখন যে কোনো ধ্বংস, যে কোনো অব্যবস্থাই কিন্তু আপনার প্রকৃত ব্যবস্থার জন্ম দিতে পারে। সেই সম্ভাবনা আছে বলেই আপনার মানুষ এখনো সেই আশায় বুক বেঁধে দিন অতিক্রম করছে। না, কিন্তু আমার যেটা জানতে ইচ্ছা করে, এই যে ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, এরা তো যথেষ্ট সুশীল ছিলেন, তাদের লজ্জা লাগে না? দেখুন, বলি বচন এক জিনিস, আর আপনার প্র্যাকটিস আরেক জিনিস। সেই বিষয়টা যারা আপনার নির্মোহভাবে বিষয়গুলো পর্যালোচনা করছেন, বুঝবার চেষ্টা করছেন, তাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে গিমিক খুব বেশি দিন সাস্টেইন করে না। আপনি যতই ধর্মের কথা বলেন, বুলি বচন আওড়ান, সেটার সঙ্গে যদি কথা কাজে মিল না থাকে, তখন কিন্তু মানুষ এক্সপোজড হয়ে যায়, এবং সেই বিষয়টা অনিবার্য। জি, এখন ধরেন আমরা এরকম শুনতে পাচ্ছি, এই সরকার থাকবে কি থাকবে না, ইলেকশন আদৌ তারা দিবে কিনা, অনেক রকম কথাবার্তা হচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়া দিতে পারেন? দেখুন, অনেকের মতে নির্বাচন
মরিচিকা সম, অর্থাৎ যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে চেজিং দ্য চিমেরা। এখন মরুভূমিতে যে মতিভ্রম হয়, আপনার মরিচিকার পেছনে দৌড়ালে মরিচিকা ক্রমে দূরে চলে যেতে থাকে এবং আপনি হয়রান হবেন। এখন নির্বাচন বিষয়টা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এক একজন এক এক রকমের কথা বলছেন এবং অবস্থা বুঝে অডিয়েন্স দেখে সেইভাবে কথা বলবার চেষ্টা করছেন। কখনো বলছেন এই বছরের শেষে, কখনো বলছেন আগামী বছর জুনে, আবার কেউ কেউ বলছেন যে না, শেখ হাসিনার পুরো টেনিওর আমাদের থাকতে হবে, কারণ আমরা তো এখন ক্ষমতায়, সুতরাং 2029-এ সেই হিসেবে যদি হিসাব করেন। আবার যদি গণভোট এবং সেই সঙ্গে গণপরিষদ নির্বাচনের বিষয় আসে, তখন আরো 5 বছর হয়তো চলে যেতে পারে। আর যে রকমের প্রশ্নমালা হাজির করা হয়েছে, আপনি আংশিক, পূর্ণ, মধ্যম, বিভিন্ন রকমের ফয়সালা কিভাবে চাচ্ছেন সেই নিয়ে মতামত জানতে চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং এটি কবে কাটবে কেউ বলতে পারে না। স্যার, এখন কি আপনার মনে হয় যে তাদের এই যে নির্বাচন না করার ফন্দি ফিকির, আমি ফন্দি ফিকিরই বলছি, মানুষ বুঝে না এরকম মনে করছে তারা? অনেকে, বিশেষ করে রাজনীতি অঙ্গনে যারা সক্রিয়, তাদের মনে হয়েছে কারো কারো কোনো কোনো স্টেক হোল্ডার যে আপনার কখনো সংস্কারের কথা বলে, কখনো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, এখন গণপরিষদের কথা বলে, নির্বাচনের কথা বলে টাইম বাই করা হচ্ছে। এখন এর ফলে নিজেদের অবস্থান সংহত করার সুযোগ তৈরি হয়, আর এর পাশাপাশি আপনার মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশনের জন্ম হয় এবং আলটিমেটলি ফ্রাস্ট্রেশন অবসাদের জন্ম দেয়। এবং তাতে আর যাই হোক, মানুষ তখন নির্বাচনের উপর বীতশ্রদ্ধ হয়ে যায় এবং ইলেকশন ফ্যাটিক ডেভেলপ করে। জি, কিন্তু সেটা তো বেশি দিন পারে না। আমরা জানি যে 1/11 সরকারও চেষ্টা করেছিল, পারেনি তো। জি, আপনার যে কোনো মূল্যে নির্বাচন 30 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এই ব্যাপারে জাতির কৃতজ্ঞ থাকা উচিত রিপাবলিকানদের কাছে, কারণ রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল হোপফুল যিনি ছিলেন, সেনেটর জন ম্যাককেইন, তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে 48 ঘন্টার জন্য বাংলাদেশে তখন এসেছিলেন। এসে 3 জন যারা নাম ভূমিকায় ছিলেন, ডক্টর ফখরুদ্দিন আহমেদ সরকার প্রধান, জিয়াউল মঈনুদ্দিন যিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, এবং ডক্টর এটিএম শামসুলতা যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাদের 3 জনের সঙ্গে 1-to-1 বৈঠক করে যে সাহস জুগিয়েছিলেন, তার উপর ভিত্তি করে ডক্টর এটিএম শামসুলতা ধনুর্ভঙ্গপণ করেছিলেন যে জরুরি অবস্থায় জারি রেখে তিনি কোনো অবস্থায় নির্বাচন করতে পারবেন না, আর যে কোনো মূল্যে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তা না হলে তিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন। এবং তার কাস্টোডিয়ান, তার গার্ডিয়ান হিসেবে, গার্ডিয়ান অ্যাঞ্জেল হিসেবে ভূমিকা পালন করেছিলেন সেনেটর জন ম্যাককেইন। আজকে বর্তমান অসাধারণ সেনেটর ছিলেন, তিনি মারা গেছেন। তিনি রিপাবলিকান ছিলেন এবং ওই ধারাবাহিকতায় আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। আপনার ইলন মাস্কের মতো ট্রাম্পের সঙ্গে জন ম্যাককেইনের যথেষ্ট ব্যবধান ছিল, কিন্তু ব্রডলি স্পিকিং তারা কিন্তু রিপাবলিকান ঘরানার মানুষ। তারা রিপাবলিকান। আমি বলছি জন ম্যাককেইন মানে আমেরিকার রাজনীতিতে একটা আইকন, মানে তার সঙ্গে তুলনা হয় না। কিন্তু আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে কাণ্ডটি করেছে এবং বেসিক্যালি কারেন্ট রেজিম ইন বাংলাদেশ ইজ বাইডেনস বেবি, ওইভাবে চিন্তা করলে বাইডেন রেজিমের বেবি, এবং তারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে যে নৈতিক সমর্থন জুগিয়েছিলেন পুরোটা সময়, তার উপর ভিত্তি করেই কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব আপনার আবর্তিত হয়েছে এবং আমাদের ছাত্র জনতাদের সবার আপনার সম্মিলিত প্রয়াসে আপনার 5 আগস্টের যে বিপ্লব তা সম্পন্ন হয়েছে। এখন ধরুন এই 5 নভেম্বর অনওয়ার্ড আমরা দেখছি রিপাবলিকানদের অ্যাসেন্ডেন্স, এবং তিনি 20 তারিখে শপথ গ্রহণের পর থেকে আপনার ওয়ার্ল্ড ইজ নট দ্য সেম এনিমোর, এবং বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে ইউএসএআইডির আপনার সাহায্য তিনি বন্ধ করার ঘোষণা দিয়েছেন। 3টি এক্সেপশন করেছেন, ইসরায়েল, ইজিপ্ট এবং আমাদের রোহিঙ্গা যারা মিয়ানমারের নাগরিক। আর এখানে
ডাউনসাইজ করতে গিয়ে সরকারকে তিনি সিআই এর অপারেটরদের 8 মাসের আগাম বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন চিন্তা করছেন সিরিয়াসলি ন্যাটোতে থাকবেন কি থাকবেন না। তো ফলে এই ট্রাম্পের এই দুনিয়া অলটুগেদার ডিফারেন্ট দুনিয়া, এবং ঠিক এরকমই একটি পটভূমিতে ট্রাম্প মহোদয় তিনি আপনার দিল্লিতে এসে হাজির হবেন 13 তারিখ রাতে এই মাসে, এবং 14 তারিখে মোদিজির সঙ্গে যে বৈঠক সেটা হতে পারে ডিসাইসিভ এই অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সমরনীতি সবকিছুর উপর লং লাস্টিং ইম্প্যাক্ট আমাদের হয়তো দেখতে হবে সামনে। যে এই বৈঠকে কি কি হতে পারে, বাংলাদেশের বিষয় নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। একটা কোনো আমাদের খেয়াল করে দেখেন, এর আগে ওয়াশিংটন ডিসিতে যে বৈঠক হয়েছিল ট্রাম্পদের, ট্রাম্প কিন্তু খোলামেলা বাংলাদেশের বিষয়ে যা মন্তব্য করেছিলেন, সেই জায়গায় ভয়ঙ্কর যে বার্তাটি আমরা পেলাম মোদির কাছ থেকে, তিনি সরাসরি যে স্যাটেল ইস্যু বাংলাদেশ সেটা নিয়ে আলোচনার সময় ক্ষেপণ না করে তিনি ইউক্রেন বিষয়ে চলে গেছেন। এখন ইউক্রেনের এক্সাম্পল কিন্তু ডেঞ্জারাস। আপনার খেয়াল করে দেখেন, সেখানে ক্রমে ক্রমে রাশিয়ান ফেডারেশন কিন্তু অ্যানেক্সেশনের দিকে চলে গেছে। আপনার যে অন্তরীপটি আপনার ক্রিমিয়া সেটি নিজেদের অঙ্গীভূত করেছে। পরবর্তী 4টি প্রভিন্স তারা সেখানে গণভোটের আয়োজন করে আত্মীকরণের ব্যবস্থা করেছে, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে তাগিদটি প্রদান করা হচ্ছে, ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষ থেকে যে তাগিদটা প্রদান করা হচ্ছে, সেটি হচ্ছে ভবিষ্যতে আপনার যুদ্ধবিরতির পরে যে নতুন বাস্তবতা, নতুন মানচিত্র মেনে নিতে হবে আপনার ইউক্রেনকে। এখন এই মডেল যদি বাংলাদেশের ক্ষেত্রে আপনার কার্যকর করার চেষ্টা হয়, তাহলে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি সতর্ক করেছেন। এমনকি আমাদের সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, চিফ অ্যাডভাইজার, তিনিও বলেছেন যদি আমরা ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হবে। আমাদের প্রধান উপদেষ্টা তো বোধহয় চায়না যাচ্ছেন। জি, এরকম একটি কথাবার্তা শোনা যাচ্ছে। সম্ভবত আমাদের স্বাধীনতা দিবস অব্যবহিত পরেই বিশেষ বিমান যোগে তিনি চীন দেশে গমন করবেন, এমনটি মোটামুটি এখন পর্যন্ত স্থিরকৃত হয়ে আছে। তো তিনি কোন দিকের আসলে মানে অপশন লিমিটেড, এই জন্য যে ভারত, মাঝখানে ভারত, সামনাসামনি ভারত, ডান দিকে চায়না, বাম দিকে আমেরিকা, এরকম আলটিমেটলি আমি বাংলাদেশ কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি খুব কিন্তু দূরে নয়। দিয়াগো গার্সিয়ায় মার্কিন নেভাল বেস আছে, এটা ভারত মহাসাগরে দুর্গ ঘটে। আর কোয়াড এর সদস্য হিসেবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র। আর অ্যাডভার্সারি যদি আপনি ওইভাবে ন্যারো সেন্সে দেখেন, পিপলস রিপাবলিক অফ চায়না, এবং মিয়ানমার হচ্ছে চায়নার ক্লায়েন্ট স্টেট। তো এইখানে বঙ্গোপসাগরের কোকো আইল্যান্ডে চীনের নেভাল বেস আছে। সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু আইবল টু আইবল। আর এখানে আবার আমাদের সীমান্ত সংলগ্ন রাখাইন প্রভিন্স দখলে নিয়ে নিয়েছে প্রায় ভার্চুয়ালি বলতে গেলে পুরোটা রাখাইন স্টেটের এখন মূল যে নিয়ন্ত্রক তারা হচ্ছে আরাকান আর্মি, এবং আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, এবং তারা আমাদের বেশ কিছু জেলেকে ধরে নিয়ে গেছে, নিয়ে জিম্মি করে রেখেছে। এবং সেটার সূত্র ধরে যদি একটা ক্রাইসিস দেখা দেয়, অনেকের কানাঘুষো এরকম যে 15 মার্চের পরে হয়তো আপনার আমেরিকান ম্যারিনরা আমাদের এখানে মোতায়েন হবে, এবং এর পাশাপাশি ভারতীয় মিত্ররাও যদি এই ক্রাইসিসে তাদের উপস্থিতি জানান দেয়, তাহলে পুরো পরিবেশটি হয়ে উঠতে পারে অসহনীয়, যেটি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলতে পারে। তাহলে বাংলাদেশের অবস্থাটি কি হবে? বাংলাদেশ এখন সবচাইতে ভালনারেবল একটা অবস্থানে আছে, এবং আমাদের পুরো জাতি, আমাদের জনগোষ্ঠী যদি সচেতন না হন, ক্রিটিক্যাল মাসে নিজেদের রূপান্তরিত না করেন, তাহলে আপনার আমরা কিন্তু সংকট থেকে উত্তরণের সুযোগ পাবো না। ইংরেজিতে যে কথাটি আছে,
Eternal vigilance is the price of freedom. অর্থাৎ সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত। সে বিষয়টি আমাদের সবাইকে অনুধাবন করতে হবে। না, কিন্তু অনুধাবন করা, জনগণকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ থাকা, এই কাজগুলো তো রাজনৈতিক দলের। তো রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ নাই, বাকিরা কি করছে? তারা তাদের মতো করে যে যার অবস্থান থেকে বলবার চেষ্টা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে, প্রথমে যৌক্তিক সময়ে, তারপর দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান তারা জানাচ্ছেন। আবার আমাদের অন্যতম সমন্বয় তারা বলছেন যে নির্বাচনের কথা মুখে আনা যাবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা না হচ্ছে। এখন আপনার ইংরেজিতে দুটি প্রত্যয় আছে, একটি হচ্ছে জাস্টিস হারিড, জাস্টিস বারিড, আরেকটি হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এখন এর মাঝামাঝি কোন একটা জায়গায় আমাদের অবস্থান নিতে হবে, তা না হলে এই কূটতর্কের যে জাল সেটা আমরা ছিন্ন করতে